সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এসএসসি 2021 সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আঙ্গিকে যে কয়েকটা সিলেবাস দেওয়া হয়েছে তার ভিতরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং 17তম অধ্যায়, এই 5টি অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আজকে তোমাদের জন্য আমি 17তম অধ্যায় থেকে আলোচনা রেখেছি। এই আলোচনাটা তোমাদের বাস্তব জীবনে এবং তোমাদের কর্মজীবনে যেন প্রয়োগ করতে পারো, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি তোমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আর তো তোমরা যখন ক্লাসে ছিলে তখন আমি তোমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছি। তারপরেও তোমাদের স্মরণ করার জন্য যে কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পরিসংখ্যান। তোমাদেরকে আগে জানতে হবে যে আসলে পরিসংখ্যানটা কি। পরিসংখ্যান এটা একটা বাংলা শব্দ, ইংরেজি শব্দ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি, যা দ্বারা সংখ্যাত্মক তথ্য অথবা সংখ্যাত্মক বিশ্লেষণ বোঝায়। অর্থাৎ গণিত যে সকল বিষয় সমাধান দিতে পারে না, যে সকল বিষয়ে গণিত সম্পূর্ণরূপে সমাধান না দিয়ে আংশিক রূপে সমাধান দেয় অথবা এমন একটি সমাধানে পৌঁছতে পারে যে তারা একটা সম্ভাব্য মান তৈরি করে, সেই সম্ভাব্য মানটার উপর ভিত্তি করেই সংখ্যার যে কাজ, সেই কাজটাকে আমরা পরিসংখ্যান বলে থাকি। অর্থাৎ গ্রিক শব্দ স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি, যা দ্বারা পরিসংখ্যান বোঝায়। পরিসংখ্যান যে কখনো গুণবাচক কোনো বস্তুর, কোনো ব্যক্তির পরিসংখ্যান হয় না। পরিসংখ্যান সবসময় সংখ্যাবাচক, সংখ্যাত্মক তথ্যের পরিসংখ্যান হয়। তাহলে অবশ্যই তোমরা তোমাদের সাবজেক্টটার নাম অনুসারে বুঝতে পেরেছো আসলে আমাদের এই অধ্যায়ে আমরা কী নিয়ে আলোচনা করব। তো তার ভিতরে যেহেতু পরিসংখ্যান কি, এখন আসো পরিসংখ্যানের মধ্যে যা নিয়ে আমরা কাজ করবো, একটা হচ্ছে উপাত্ত, আরেকটা হচ্ছে তথ্য। উপাত্ত কি? উপাত্ত হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামালকে বলা হবে উপাত্ত। পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামাল উপাত্ত। এখন পরীক্ষাগারটা কি? আমরা যদি একটা শ্রেণীকক্ষ বিবেচনা করি, একটা শ্রেণীকক্ষের যতগুলি শিক্ষার্থী থাকে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে এক একটা উপাত্ত। অর্থাৎ এটা একটা পরীক্ষা ক্ষেত্র, এটা একটা পরীক্ষাগার। এই পরীক্ষাগারের যতগুলি উপাদান আছে প্রত্যেকটা উপাদানই হচ্ছে এক একটা কাঁচামাল, আর এক একটা কাঁচামালের সকল পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামালগুলোকেই বলা হবে উপাত্ত। উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত। আমি উপাত্তগুলিকে সাজিয়েও নিতে পারি, আবার উপাত্তগুলি আমি এলোমেলোও নিতে পারি। আর উপাত্তের আমি যে কোনো কিছুতে, যে কোনো কিছুর উপর সংখ্যাত্মকভাবে আমি উপাত্ত নিতে পারি। কিন্তু উপাত্ত আর তথ্যের ভিতরে পার্থক্য হচ্ছে তথ্য। পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামাল থেকে প্রাপ্ত ফলাফলকে বলা হবে তথ্য। পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামাল থেকে প্রাপ্ত ফলাফলকে বলা হবে তথ্য। তাহলে উপাত্ত লিখে দিলাম। উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন। উপাত্ত, এই উপাত্তের আগে কি আমরা পাচ্ছি উপাত্তের পরের বিশ্লেষণটা আমরা পাচ্ছি তথ্য দুই প্রকার। তথ্য অর্থাৎ পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামাল থেকে প্রাপ্ত ফলাফলকে বলা হবে তথ্য। পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচামাল থেকে প্রাপ্ত ফলাফলকে বলা হবে তথ্য। তথ্য দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যমিক তথ্য, মাধ্যমিক তথ্য, আরেকটা হচ্ছে প্রাথমিক। প্রাথমিক তথ্য, মাধ্যমিক তথ্য আমরা যে কোনো কারো কাছ থেকে, বইয়ের কাছ থেকে, পত্রিকার কাছ থেকে, টেলিভিশনের সংবাদের কাছ থেকে যে তথ্যগুলি আমরা পেয়ে থাকি, এই সকল তথ্যগুলি হচ্ছে মাধ্যমিক তথ্য। অর্থাৎ কারো মাধ্যমে যখন আমরা এই তথ্য পেয়ে থাকি, এই তথ্যগুলি হচ্ছে মাধ্যমিক তথ্য। আর প্রাথমিক তথ্য হচ্ছে যে সকল তথ্য আমরা সরাসরি, কোনো বায়া না হয়ে সরাসরি আমরা যে সকল তথ্যগুলি পেয়ে থাকি, এই সকল তথ্যগুলি হচ্ছে প্রাথমিক তথ্য। এই প্রাথমিক তথ্যের ক্ষেত্রে আমাদের যে কোনো তথ্যের বিশ্বস্ততা, যে কোনো তথ্যের গ্রহণযোগ্যতা, যে কোনো তথ্যের গ্রহণযোগ্যতা এবং নির্ভরতা সম্পূর্ণটাই নির্ভর করে এই প্রাথমিক তথ্যের উপর। কারণ প্রাথমিক তথ্যে আমি
সরাসরি যেটা দেখেছি সেটাই হচ্ছে আমার কাছে তথ্য। কিন্তু মাধ্যমিক তথ্যের ভিতর আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কিছু যেটা আমার লিগেজ থাকতে পারে, আর এটার তথ্যের নির্ভরশীলতা কম হতে পারে, তারপর এটার বিশ্বস্ততাটা কম হতে পারে। কিন্তু মাধ্যমিক তথ্যে আমার সময়ও কম থাকে, তারপর খরচও কম লাগে। তার প্রাথমিক তত্ত্বে আমার সময়ও বেশি লাগে, খরচও বেশি লাগে। যেমন একজন ব্যক্তি একটা ঘটনা এখন এখান থেকে ঢাকায় অনুষ্ঠিত হলো, সে সরাসরি ঢাকা থেকে আমাকে সম্প্রচার করে দিল, আমি টেলিভিশনের মাধ্যমে এই খবরটা দেখলাম। এই খবরটা হচ্ছে মাধ্যমিক তথ্য, এতে আমার জায়গায় বসে আমি খবরটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রাথমিক তথ্য আমি সরাসরি জায়গায় উপস্থিত থেকে এখান থেকে ঢাকায় যেতে আমাকে সময় লাগবে, আমার টাকা লাগবে, তারপর আমার শারীরিক পরিশ্রম করতে হবে। সকল কিছু মিলিয়ে আমাকে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। যে জন্য মাধ্যমিক তথ্যের চেয়ে সকল সময়ে প্রাথমিক তথ্যের বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি। এই প্রাথমিক তথ্যের বিশ্বাসযোগ্যতাটা যখন বেশি, তখন আমরা এই প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করব। তাহলে উপাত্ত এবং তথ্য তোমরা আশা করি বুঝতে পেরেছ। পরিসংখ্যান কি সেটা বুঝতে পেরেছ, উপাত্ত এবং তথ্য বুঝতে পেরেছ, উপাত্ত কত প্রকার, তথ্য কত প্রকার তাও বুঝতে পেরেছ। আসলে আমরা এবার কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা করি। অর্থাৎ পরিসংখ্যান যার উপর ভিত্তি করে কাজ করে সে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্র মানে কি? একটা বস্তু আছে, তার যে জায়গাটা ঠিক মাঝখানের যে জায়গাটা অর্থাৎ কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুর জায়গাটাই হচ্ছে কেন্দ্রের দিকে ঝোঁকার যে প্রবণতা। কোনো বস্তুর অথবা কোনো সংখ্যার, কোনো তথ্যের কেন্দ্রের দিকে ঢোকার যে আসার যে জানার যে প্রবণতা, সেই প্রবণতাটার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কোনো তথ্য জানার যে প্রবণতা সেটার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতাটা আমরা এখানে কয়ভাবে দিতে পারি? কেন্দ্রীয় প্রবণতা যেমন এখানে আমাদের আছে গড়, মধ্যক, প্রচুরক। গড়ের ভিতরে আমার আছে বিচ্ছিন্ন, আমার আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আমার আছে গাণিতিক গড়। তোমাদের এখানে শুধু আলোচনা করা হয়েছে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তোমরা যখন উপরে ক্লাসে যাবে তখন তোমাদের সেখানে আরও আছে জ্যামিতিক গড় আছে, তারপর অন্যান্য আরও অনেকগুলি গড় আছে, কিন্তু আমরা শুধু এখানে আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গাণিতিক গড় নিয়ে। আর তোমাদের এখানে আছে মধ্যক আছে, প্রচুরক আছে। মধ্যক এবং প্রচুরক নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু তোমাদেরকে দেখিয়ে দেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে কেন্দ্রীয় প্রবণতার একটি মানে, সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা সেটা দিয়ে দিই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অর্থাৎ অনেকগুলি মান থাকবে, এই মানগুলিকে আমরা যখন সংক্ষেপে একেবারে ছোট আঙ্গিকে অল্প সময়ের ভিতরে আমরা যে মানটা বের করে ফেলতে পারবো সেই পদ্ধতিটার নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই গড়ের দ্বারা তোমরা কি পাবে? গড় কি? গড় হচ্ছে যখন অনেকগুলি মান, কোনো মোট গণসংখ্যা দিয়ে যখন ওই সকল মানের যোগফলকে ভাগ করা হবে তাকে আমরা গড় বলবো। মোট গণসংখ্যা যেমন এখানে আমাদের 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার যদি আমরা বলি, 50 জন শিক্ষার্থী, কিন্তু গণিতের প্রাপ্ত নাম্বার এক একজনের এক এক রকম হতে পারে। কারো 100-এর মধ্যে কারো হয়তো 90 থাকতে পারে, কারো হয়তো 50 থাকতে পারে, আবার কারো হয়তো 20 থাকতে পারে। এভাবে 50 জন শিক্ষার্থীর আলাদা আলাদা নাম্বার থাকবে, কিন্তু তাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50। তাহলে এখানে আমি যখন গড় বের করব তখন তাদের মোট নাম্বারকে তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমি সরাসরি গড় পেয়ে যাব। কিন্তু এখানে আমাকে যে শ্রেণীবদ্ধতা সেটা হচ্ছে আমরা যেটা বের করতে চাই a প্লাস সামসান fi ui বাই n ইন্টু s, a প্লাস সামসান fi ui বাই n ইন্টু s। এখানে আমাদের চলকগুলির পরিচয় লাগবে। আমরা জানি গণিতে আমাদের দু ধরনের মান আছে, একটা মান হচ্ছে চলক আর একটা মান হচ্ছে ধ্রুবক মান। চলক এবং ধ্রুবক মানের মধ্যে লাগবে এটা হচ্ছে আমার আনুমানিক গড়। আনুমানিক গড়
সামোসান মানে সমষ্টি এফআই গণসংখ্যা ইউআই ধাপ বিচ্যুতি দাপ বিচ্যুতির আরেকটা সূত্র আছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। ধাপ এন মোট গণসংখ্যা এইচ শ্রেণী ব্যবধান। এইচটা হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। তাহলে যে কোনো তথ্যের আগে আজকে শুধু তোমাদেরকে আমি শুধু যে সূত্রটা দিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের, এই সূত্রটার এই হচ্ছে আমাদের চলকগুলির পরিচয়। আর গাণিতিক গড় আমরা তাকে এক্স ভার দ্বারা প্রকাশ করি, সামোসান এফআই এক্সআই বাই এন। এখানেও চলকের পরিচিতি একই রকম, সামোসান সমষ্টি এফআই গণসংখ্যা এক্সআই শ্রেণীর মধ্যবিন্দু, শুধু এক্সআই শ্রেণীর মধ্যবিন্দু এন মোট গণসংখ্যা এক্স বার দ্বারা আমরা এটা প্রকাশ করলাম। আজকে শুধু তোমাদেরকে আমি দুটো পার্ট সম্পর্কে সূত্রটা সম্পর্কে যেই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা শুধু এই সূত্রগুলি সম্পর্কে একটু বাসায় ভালোভাবে এই সূত্রগুলির ব্যাপারে একটু আয়ত্ত করে নেবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী ক্লাসে তোমাদের পরবর্তী ক্লাসটাতে আমি তোমাদেরকে এই ব্যাপারে সলিউশনটা দেখাবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।